চলছি ময়মনসিংহ সদর উপজেলায়। পুরো এলাকায় এমন সবুজ শ্যামল, প্রকৃতি আচ্ছাদিত এমন মনোরম পরিবেশে বসবাস এলাকাবাসীর। গন্তব্য এবার এই উপজেলার 12টি ইউনিয়নের অন্যতম ঘাগড়া ইউনিয়ন পরিষদ এলাকায়। সুন্দর পরিপাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, এর মধ্যে মডেল ইউনিয়ন হিসেবে পরিচিতি পেয়েছে এই জনপদ। তারপরও রয়েছে ভাঙা রাস্তা কিংবা ছোট ছোট পানিপথের সাঁকর দুর্ভোগ। কৃষি নির্ভর এই জনপদ এগুচ্ছে বটে, তবে আশানুরূপ সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষক। এসব মানুষদের নিয়েই আমাদের এবারের তৃণমূলের জবাবদিহিতা। স্থানীয় সরকার ব্যবস্থা, যার মাধ্যমে সরকারি সেবা পৌঁছানোর কথা জনগণের দোরগোড়ায়। আসলেই কতটা সুশৃঙ্খলভাবে কাজ করতে পারছে স্থানীয় সরকার ব্যবস্থা, কতটা সুযোগ সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ, তা জানাতেই আমাদের আয়োজন তৃণমূলের জবাবদিহিতা। আজ আমরা হাজির হয়েছি ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদ এলাকায়। আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত রয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন আমরা যে স্কুলে বসেছি তার প্রধান শিক্ষক রয়েছেন, আমার বাম দিকে বসে রয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান, রয়েছেন একজন কলেজের অন্যতম শিক্ষক, আর সামনে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নবাসী, যাদের কাছ থেকে আমরা শুনতে চাই এই ইউনিয়নে তারা আসলে কতটা ভালো আছেন, সামনের দিনে কী ধরনের সুযোগ সুবিধার আশা করছেন তারা। শুরু করি চেয়ারম্যান সাহেব, আপনাকে দিয়ে, আপনি যেহেতু নির্বাচিত হয়েছেন, কী ধরনের আশা দিয়ে নির্বাচিত হলেন, নির্বাচন কেমন ছিল একটু জানতে চাই। নির্বাচন ঘাগড়া ইউনিয়নে সদর উপজেলার মধ্যে স্বচ্ছতার সহিত নির্বাচন হয়েছে। আমরা যেহেতু নতুন এবার আবার পাস করছি, এর আগে আমি চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন? আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলাম। কত ভোট পেয়েছেন? আমি ভোট পাইছি ৯,৭৯১। নিকটতম প্রতিদ্বন্দ্বী? নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে ৮,০০০ কত ভোট। খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে? হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যে নিকটের মধ্যে বিএনপির প্রার্থী ছিল। কী কী প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে? আসলে নির্বাচনের প্রতিশ্রুতি বলতে, আমি এই ঘাগড়া ইউনিয়নের আগেও নির্বাচিত ছিলাম, তখনও আমি মানুষের সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি, এবং যেগুলি আমি প্রতিশ্রুতি দিছি সেগুলি পালন করার জন্য আমি চেষ্টা করছি। আর যেগুলি অসমাপ্ত আছে সেগুলি আমি এবার আবার পুনরায় নির্বাচিত হয়েছি, আমি আবার ওইগুলি যেগুলি অসমাপ্ত আছে সেগুলি আমি চেষ্টা করব। কী কী কাজ করেছেন গত 5 বছরে? গত 5 বছরে আমি ঘাগড়া ইউনিয়নে পাকাকরণের কাজ করছি, ইটের সোলিংয়ের কাজ করছি সদর উপজেলার সমন্বয় করে আর কি। এরপরে আপনার ব্রিজ, কালভার্ট, বেলি ব্রিজ ঘাগড়া ইউনিয়নে, আমি মনে করি ঘাগড়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। না, কিন্তু এখনও তো বেশ কিছু রাস্তা খারাপ অলিগলির ভিতরে, বিশেষ করে আপনার প্রধান সড়ক বেশ ভালো, একবারে সড়কের পাশের রাস্তা ভালো, অলিগলির রাস্তা আমরা ঘুরেছি, বেশ খারাপ পেয়েছি। যে আমাদের যে বরাদ্দটা দেওয়া হয় আর কি রাস্তা করার জন্য, কাবিখার বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দ আমাদের খুব কম থাকে আর কি। তখন আমার এই ঘাগড়া ইউনিয়নে অনেক বড় ইউনিয়ন, 9টি ওয়ার্ড আছে, আমার 9টি ওয়ার্ডেই কাজ করতে হয়। কাজ করতে যায় গিয়ে হয়তো আমি পুরোপুরি কাজ সমাপ্ত করতে পারতেছি না। আমি চেষ্টা করতেছি, উপজেলা চেয়ারম্যান মহোদয় আছে, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেত্রী, তারপরে মন্ত্রী মহোদয় ময়মনসিংহ সদরে, ধর্মমন্ত্রী মহোদয় আল্লাহ সদ্দকুমতি রহমান সাহেব, ওনাদের মাধ্যমে, আমার জনগণের মাধ্যমে আমার কাছে যে বরাদ্দগুলি আসে সেই বরাদ্দগুলি আমি প্রচারের মাধ্যমে আমি কাজগুলি করি। একটু আসবো স্যার, আপনি তো ইউনিয়ন সম্পর্কে জানেন, বসবাস করেন নিশ্চয়ই। কী ধরনের সুযোগ সুবিধা আছে আর এখনও কী ধরনের অসুবিধার মধ্যে বাস করতে হয়? আমার সদর উপজেলাধীন ঘাগড়া 11 নং ঘাগড়া ইউনিয়ন বেশ বড় একটা ইউনিয়ন, এবং ইতিমধ্যে মডেল ইউনিয়নে স্থান পেয়েছে এটি। তো সমস্যা অনেক, বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে এত সমস্যার সমাধান খুব শীঘ্রই সমাধান হবে বলে আমরা মনে করি না। এখনও কী কী সমস্যা আছে? সমস্যা যেমন স্বাস্থ্যক্ষেত্রে আরও সমস্যা আছে, জনগণ সুচিকিৎসার 100% মানুষ সুচিকিৎসা পাচ্ছে না। তারপরে আপনার আরও শিক্ষাক্ষেত্রে, আমি যেহেতু শিক্ষক, যে আরও কিছু স্কুল প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে এই ইউনিয়নে, কারণ আমরা এই স্কুলে এখন প্রায় জায়গা দিতে পারছি না, অনেক স্কুলের আরও প্রয়োজন। আর যে নারীর যারা প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি মেম্বার, বিশেষ করে মহিলা মেম্বার, তাদের অধিকারটা আরেকটু যাতে
ইয়া থাকে, নির্দিষ্টকরণ থাকে। নাগরিক সুযোগ সুবিধার জায়গাটা একটু আসতে চাই। নাগরিক সুযোগ রাস্তার সুবিধা, অবস্থা কেমন? রাস্তাঘাট এখনো আরো বেশি প্রয়োজন, আরো বরাদ্দ দেওয়া প্রয়োজন ইউনিয়নগুলিতে। আমি মনে করি যে বরাদ্দ দেয় সরকার, তো অন্যান্য খাতের তুলনায় ইউনিয়ন পরিষদে আমরা জনগণ, গ্রামীণ জনগণ, যে গ্রামীণ জনগণ আমরা অবহেলার মধ্যে আছি। বিরাট খারাপ রাস্তা, মনে করে গাড়ি ঘোড়া দৈনিক ভেঙে গেছে, খুব কষ্ট, মনে করো রাস্তা বিরাট খারাপ। ইন্ডিয়া ভেঙেছে, মাল আনি খুব গড়র 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 ফ্যাশনদার উঠবে না, খুব খারাপ মনে করি রাস্তা। শরীর মনে করো খুব যাই লাগে, খুব কষ্ট লাগে, ফ্যাশনদার উঠবে না, খুব কষ্ট লাগে, নিজেরও কষ্ট লাগে, ফ্যাশনদারও কষ্ট লাগে। রাস্তায় কেমন চলে? রাস্তায় তো চলে বালাই, কিন্তু এই যে রাস্তা তো এইগুলা রাস্তায় গাড়ি চলার মতো না, বুঝছেন। রাস্তা তো মনে করেন যে সকালে যে হতো যে আমরা ডেলি তো এদিকে যাতায়াত করি, যাতায়াত করার সময় দেখা যায় ওই মাথায় থেকে একবারে ওই মাথা পর্যন্ত জাম, গাড়ি যাইতে পারে না। তো ডেলি একটা না একটা গ্যাঞ্জাম আছেই। ভাই 1 বছর আগে না 1 মাস আগে ইন্ডিয়া একটা মাছের গাড়ি আছে, ওটা পল্লি গিয়ে সব মাছ খেতে পড়ে গেছে। আর একটা আছে যে বড় টু, হ্যাঁ দাম পাচ্ছেন তো বিরাট বড় টু উল্টে নিয়ে পড়ে গেছে, একটা ছাওয়া সিন টু, কিন্তু বেড়া বেঁচে গেছে, ছাওয়া বেঁচে গেছে, ও টু পাচ্ছেন। আছে মোটামুটি, তেমন খেলাধুলার কোনো সুবিধা নেই। আমাদের ইউনিয়ন পরিষদে আমরা কখনো যাই না তেমন একটা। ইউনিয়ন পরিষদ থেকে সেবা টেবা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, দে কি সেবা দেয় বলো? দে চালের স্লিপ টিলি ফেলে দে, পরে এই যে কার্ড আইছে কার্ড দিছে, চাল টাইল তুলি। ইউনিয়ন পরিষদ কতটা কাজে লাগে? ইউনিয়ন পরিষদ বাংলাদেশ সরকারের যে সেবা দানকারী প্রতিষ্ঠান হিসাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান একটা শক্তিশালী মাধ্যম, এবং এই মাধ্যমে যদি বরাদ্দ না বৃদ্ধি করা হয় তো জনগণ তো সেটা সুফল পাচ্ছে না। কারণ আমরা মানে অনেক রাস্তায় কাঁচা, ব্রিজ নাই, কালভার্ট নাই, হ্যাঁ অনেক সেতু আছে, আমরা বাসের সাঁকো দিয়েও বের হই, এরকম সাঁকো আছে আমাদের ইউনিয়নে। তো যাই হোক, তারপরেও আমাদের কাজ হচ্ছে, এগুচ্ছে। তা আমি মনে করি যে আরও বেশি বরাদ্দ প্রয়োজন, এবং দ্রুত এই গ্রামীণ জনগণের সেবায় যদি সরকার এগিয়ে আসে তো সরকার নিশ্চয়ই ধন্যবাদ পাবে। ধন্যবাদ। উপজেলা চেয়ারম্যান সাহেব, আপনি তো নির্বাচিত হয়েছেন বিএনপির পক্ষ থেকে, হ্যাঁ প্রায় 2.5 বছর হয়ে গেল। কি করলেন এই 2.5 বছরে? আর নির্বাচিত আমরা যতটুকু বিগত সময় যে ফলাফল দেখেছি উপজেলা নির্বাচন কিন্তু বেশ সহিংসতাপূর্ণ ছিল, অনিয়মও ছিল, বিভিন্ন জায়গা থেকে যে ধরনের অভিযোগ আমরা পেয়েছি। আপনার এখানে নির্বাচন কেমন ছিল একটু জানতে চাই। আর বিএনপির প্রার্থী হিসেবে মানে কতটা সন্তুষ্ট নির্বাচনে? ধন্যবাদ। ময়মনসিংহ সদর উপজেলার যে উপজেলা পরিষদ নির্বাচনটা হয়েছে 2014 সনের 27শে ফেব্রুয়ারি, অত্যন্ত নিরপেক্ষ, অবাধ, সুন্দর নির্বাচন হয়েছে ময়মনসিংহ সদরে। সারা দেশে কি হয়েছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমার ময়মনসিংহ সদরের যে নির্বাচন, আমি ওই জন্য জানতে চাইলাম যে বিভিন্ন জায়গায় ভালো হয়েছে। তারই ফলশ্রুতিতে ময়মনসিংহ সদর উপজেলাবাসীর যে আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের যে মতামত বা তাদের যে ভোটের ফলাফল, সেটার প্রতিফলন হয়েছে। আমি প্রায় 50,000 ভোটের ব্যবধানে, যিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওনার থেকে আমি 50,000 ভোট বেশি পেয়েছি। একটা অভিযোগ থাকে, আমি অভিযোগটা বলি, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হয়, বিএনপি জিতলেই বলে নির্বাচন ভালো, আবার হারলে বলে নির্বাচন খারাপ। এই অভিযোগ সম্পর্কে কি বলবেন? এটা তো আসলে রাজনৈতিক কথা। জি, এটা রাজনৈতিক কথা, শুধু বিএনপি বলে না, এটা একটা সব রাজনৈতিক দলই বলে। ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি হারলে বলবো কারচুপি হয়েছে। আপনি এটা জানেন, আমেরিকার মতো এত বড় একটা দেশের প্রেসিডেন্ট প্রার্থী যদি বলতে পারে যে আমি হারলে বলবো নির্বাচনে কারচুপি হয়েছে, আচ্ছা যাই হোক উনি জিতেছেন, যাই হোক এটা পলিটিক্যাল কথা, সেটা বলতে পারি। উপজেলা চেয়ারম্যান হিসেবে কতটা কাজ করার সুযোগ আছে মনে করেন? কাজ করার সুযোগ আছে, সীমাবদ্ধতার মধ্যেও সরকার যে ক্ষমতা বলবো না, যে দায়িত্ব উপজেলা চেয়ারম্যানকে দিয়েছে, আইন বিধি প্রজ্ঞাপনের মধ্যে রেখে, একটা ফ্রেমের মধ্যে রেখে এতে যথেষ্ট কাজ করার সুযোগ থাকে। তবে সেটা হতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, ইউনো, মাননীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট সকলের সাথে একটা সমন্বয় থাকতে হবে। এইখানে একটা চেন, এটা একটা টায়ার, হ্যাঁ, এটা আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনো, উপজেলা চেয়ারম্যান, এরপর হচ্ছে এমপি মহোদয়। এখানে কোনো যদি গ্যাপ থাকে ব্যক্তিগত সম্পর্কের অথবা কার্যের
কর্মকাণ্ড করতে গিয়ে যদি কেউ কোনো মানে এখানে এটা সমন্বয়ের ব্যাপার চেনটা যদি ছুটে যায় তখন কাজ স্টেগনেন্ট হয়ে যায়। আরেকটা বিষয় যে আপনার পুরো উপজেলা তো আপনার, হ্যাঁ জি, পুরো উপজেলায় আপনার পৌরসভা বাদে আর সব জায়গায় আপনার কাজ করার এখতিয়ার আছে। পৌরসভায় কাজ করার এখতিয়ার আছে। আমি যতটুকু জানি পৌরসভায় কাজ না, করতে বাধা পৌরসভায় আছে। না, 2015 সালের নভেম্বরে গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপন জারি করছে, নভেম্বরের 10 তারিখ খুব সম্ভবত, যে আমরা উপজেলা পরিষদ জি সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে পৌরসভায় কাজ করতে পারবো। সিদ্ধান্ত হতে হবে। হ্যাঁ, পৌরসভার আমাদের উপজেলা পরিষদের অনুমোদন লাগবে, অনুমোদন ছাড়া পারবো না। আপনি উন্নয়নের জায়গাটা একটু জানতে চাই, পুরো উপজেলার উন্নয়ন কেমন হয়েছে? আপনি এসে আসলে কি অবস্থায় পেয়েছেন? আমার এখানে কিন্তু সদর উপজেলার 3টা ভাগ। জি, একটা হচ্ছে পৌর এলাকা, আরেকটা হচ্ছে এদিকের 8টা ইউনিয়ন, আর ওই নদীর ওই পারে আছে 5টা ইউনিয়ন চর, অত্যন্ত অবহেলিত ছিল। এই পারে বেশ কিছু কাজ আগেও হয়েছে, ওই পারে সেরকম কাজ টাজ হয়নি। একান্ত ওই চরাঞ্চল খুবই অবহেলিত এবং দুর্গম এলাকা ছিল। ভোটের পরে গিয়েছেন? আমি মানুষের কাছে যাই, মানুষ আমার কাছে আসে, যে জন্যই আমি বারবার নির্বাচিত হই। আমি আপনার কমিশনার ছিলাম 2বার, ভিপি ছিলাম 2বার। না, বললাম যে নির্বাচনের পরে চরে যাওয়া হয়েছে, কতবার গেছি মনে নাই। কতটা কাজ করতে পারছেন? কাজ করতে পারতেছি। অভিযোগের জায়গা যেটা, যে যেহেতু আপনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন, উপর লেভেল যেগুলো আছে আপনার উপরে, জি, এমপি, মন্ত্রী, জি, সরকার, আওয়ামী লীগ, কতটা সহজ বা কঠিন আপনার পক্ষে কাজ করা? আমি আপনাদের কাছে কি অভিযোগ সারা দেশ থেকে আছে জানি না। আমি সদর উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেছি 2.5 বছর। আমার উপরে আছেন মাননীয় সংসদ সদস্য, উনি বিরোধী দলীয় নেত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী রওশনের সাথে, আমার নির্বাচন এলাকার উনি সংসদ সদস্য। জি, আমাদের গার্জিয়ান হিসাবে আছেন সাবেক সংসদ সদস্য এবং বর্তমান মাননীয় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ওনারা দুইজনেই আমাদেরকে পজিটিভলি সহযোগিতা করেন। ধন্যবাদ। আসবো আবার। জি, সুযোগ সুবিধা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে, নাগরিক হিসেবে কতটা সন্তুষ্ট আপনি? যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক, জি জি, স্থানীয় সরকার ব্যবস্থা আমি পড়াই। জি জি জি, আসলে স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে জনসাধারণের সকল ধরনের মৌলিক মানবিক সুযোগ সুবিধা তাদের একটু আমার দিকে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই স্থানীয় শাসন ব্যবস্থা। জি জি, সেই স্থানীয় শাসন ব্যবস্থা হিসাবে আমাদের ময়মনসিংহ সদর উপজেলার 11 নং ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর উপজেলার চেয়ারম্যান, উনি স্থানীয় প্রশাসনের একজন উপজেলা চেয়ারম্যান, ওনাদের মাধ্যমে আমাদের এই বিশেষ করে 11 নং ঘাগড়া ইউনিয়নে জনসাধারণের অনেক কাজ আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি। বিশেষ করে রাস্তাঘাট এবং স্কুল বা কলেজের মাঠগুলি মাটি দিয়ে ভরাট করা, রাস্তাঘাট মেরামত, যতটুকু সরকার থেকে মোটামুটি বরাদ্দ থাকে আমরা সেই প্রেক্ষিতে মোটামুটি ওনাদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছি। এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে সেবাগুলি, তথ্য সেবাগুলি, সেগুলিও আমরা পেয়ে যাচ্ছি। তারপরেও সীমাবদ্ধতা, অর্থনীতি, আমাদের বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক কিছু আমাদের এনে আরও উন্নয়ন করা প্রয়োজন। বিশেষ করে আমি 24 চ্যানেলের মাধ্যমে উপজেলার চেয়ারম্যান ওয়ালিদ ভাই আছেন এবং শাহজাহান ভাই আছেন চেয়ারম্যান সাহেব, পাড়াইল থেকে যতটুকু ওনারা ইট বিছিয়ে দিয়েছেন, ওই পরবর্তীতে আমাদের কলেজ পর্যন্ত আরেকটু রাস্তা আছে, অনেক ছাত্রছাত্রী প্রায় 500, হাজী চারাগালি ডিগ্রি কলেজ, ওই রাস্তাটা একটু খারাপ হয়ে যায়, ওনারা ছাত্রছাত্রী যাইতে পারে না। আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমার আবেদন, এই রাস্তাটাও যাতে ওনারা একটু যদি করে দেন আমাদেরকে, তাহলে মানে আমাদের কলেজে ছাত্রছাত্রীর আরও সংখ্যা বাড়বে। আবার আসবো। একটু সাধারণ মানুষ আপনাদের কাছে আসতে চাই, আপনারা এই ইউনিয়নে বাস করেন, একটু জানতে চাই কেমন আছেন ইউনিয়নে। এইখানে ঢাকার পাশের ইউনিয়ন, আপনারা কতটা সুযোগ সুবিধার মধ্যে বাস করেন? আমি ঘাগড়া ইউনিয়নেরই পাড়াল গ্রামে থাকি আমরা। হ্যাঁ, আগের তুলনায় এখন খুবই ভালো আছি। গ্রামের ভিতরে রাস্তা কেমন? গ্রামের ভিতরে আমাদের সাইডের রাস্তাটা পাকা হয়েছে, কিন্তু ওই যে স্যার যে বললো, ওই যে পাড়াল থেকে আর দক্ষিণ বা যে কলেজের মুখী রাস্তাটা, এই রাস্তাটা কিছু রাস্তাটা কেটে সোলিং হয়েছে, বাকি রাস্তাটা এখন কাঁচা আছে। আমিও বলবো এনো যেহেতু উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, আমাদের এই চেয়ারম্যান সাহেব আছে, ওনারা যদি ওইদিকে একটু লক্ষ্য করেন তাহলে আমাদের পাড়াইলের বেশি একটা দাবির মতন আর কিছু করা থাকবে না। আর যেহেতু আমাদের সবচেয়ে বড় কাজ আমাদের পাড়াইলের একটা ব্রিজ, কোচিয়ার ব্রিজ, যেটা সেই ব্রিজটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। এই সরকারের আমলে এবং বর্তমান চেয়ারম্যান বা ওনাদের সার্বিক সহযোগিতায় ওই ব্রিজটা হওয়াতে যেমন শহরমুখী আমাদের যে যাতায়াতটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। অনেক ধন্যবাদ। একটু ডান পাশে দেবেন। জানতে চাই কেমন আছেন? হামিদুর রহমান শাহীন, আমি ঘাগড়া ইউনিয়নের 7 নং গোপালনগরের একজন বাসিন্দা। জি, আপনার ওয়ার্ড কেমন আছে? কেমন? হ্যাঁ, আমার ওয়ার্ড
আসলে স্থানীয় সরকার থেকে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে অনেক আগে বিগত দিনের থেকে এখন অনেক বেশি উন্নয়ন কাজ হয়েছে। আর বর্তমান নির্বাচনের সময় একটা রাস্তার ব্যাপারে চেয়ারম্যান সাহেব প্রতিশ্রুতি দিয়েছে আমাদের, এই গোপালনগর বাজার হতে হাতিমারাকান্দা আর গোপালনগর বাজার হতে সোনাখালী নতুন বাজার, এই দুটি রাস্তার প্রতিশ্রুতি দিয়েছে। এখন যদি এই দুটি রাস্তা চেয়ারম্যান সাহেব বা উপজেলা চেয়ারম্যান সাহেব আছে তাদের মাধ্যমে আমাদের গোপালনগর গ্রামের রাস্তা দুটো হয়ে যায়, তাহলে আশা করি আমাদের আর কোনো যাতায়াতের বা অন্য কোনো অসুবিধা থাকে না। আমরা ওই সকল দিকটা চিন্তা করলে আমরা আগের চেয়ে অনেক ভালো আছি গোপালনগর। ধন্যবাদ। একটু বাম পাশে এই যে আমি একটু বলতে চাই যে ইউনিয়ন পরিষদ থেকে তো অনেক সেবা পাওয়ার কথা। হ্যাঁ জি, কোন কোন ধরনের সেবা পাচ্ছেন? 8 নং ইউনিট মাঝিয়াটির বাসিন্দা, এই গাগরি ইউনিয়নেরই। আমার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান সাহেব, ওনাদের সম্মুখে আমি বলতেছি, বিগত বহুদিন যাবৎ আমাদের মাঝিয়াটির যে রাস্তাঘাটগুলি মানে এই বর্ষাকালে কর্দমাক্ত, আর যখন শুষ্ককালে আপনার দোলার সাগর। বর্ষাকালে কর্দমাক্ত, আর যখন শুষ্ককালে আপনার দোলার সাগর। এই দোলার সাগর এবং কাদামাটি পাড়ায় পাড়ায় আমরা লেখাপড়া করছি, স্কুল কলেজে গেছি। বহুবার বহু এমপি মহোদয় বা সংসদ সদস্য যারা ছিলেন অনেকবার অনেক প্রতিশ্রুতি আমাদের মাঝিহাটি ঢুকে অনুষ্ঠান করেও প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু অদ্যবধি একটা পাকা রাস্তা আমরা এখন পর্যন্ত হাঁটতে পারি না, রাস্তা নাই। এই দিক দিয়ে আমরা একটু অসুখী। অন্যান্য দিক যে সার্বিক দিক দিয়ে অন্যান্য দিক আর কি, যেগুলি যেমন এখন সাধারণ মানুষ যারা এই যে হচ্ছে না কেন, এটা আমাদের হয়তো বা ভাগ্যের দোষ হইতে পারে, নতুবা এমন আছে যে ওই এক কর্নারে যে আমরা পড়ে রয়েছি ওদিকে হয়তো বা একটু অবহেলিত বা যে কোনো একটা, আল্লাহ পাক জানে। আমাদের ভোট দেন তো, ভোট দেই আশাতীত যতটুকু সম্ভব। যেমন বিএনপি সরকারের আমলে দেলোয়ার ভাই এমপি ছিলেন, উনি যথেষ্ট ভোট পাইছেন। উনি আমাদের গ্রামে যে অনুষ্ঠান করে ইলেকশনের পর প্রতিশ্রুতি দিয়েছেন, কাজ হয় নাই। বর্তমান বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ সাহেব যখন গেছিলেন, একটা খেলায় গেছিলেন, ওই সময় দিচ্ছেন। বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান আমার মানে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় দিচ্ছেন। আল্লাহ পাক সম্মুখের এই কয়দিনে কতটুকু হবে আল্লাহ পাক জানে। ধন্যবাদ, ধন্যবাদ। বসেন একেবারে আমরা আসবো, এই বিষয় নিয়ে আসবো আপনাদের কাছে। রাস্তার কথা তো শুনলাম। হ্যাঁ, আমরা যে দীর্ঘ সময় আমি আমার পল্লী উন্নয়ন সরকার ও চেয়ারম্যান সাহেবের কাছে আমার পুরা দাবি একটা, আমাদের ওইখানে একটা মহিলা মাদ্রাসা আছে আর এই স্কুল আছে, কাজে এই ছাত্ররা আমরা যাইতে পারে না, মানে কাদা এই পর্যন্ত কাদা হয়। মহিলারা ভাত লইয়া এই ছেলেফেলেরা স্কুল আইয়ে খুব কাদার মধ্যে খুব কষ্ট করতে, বর্ষার সময়। হ্যাঁ, খুব বর্ষার সময় খুব কষ্ট হয়। তো এই জুতা পিনে আসতে পারে না, এইভাবে পাওয়ারে কাচ্ছা পরে আইয়া কাপড় পিঁধে। কাজে আমি ওনার কাছে দীর্ঘ আবেদন জানাবো, সরকারের কাছে আমি আবেদন জানাবো যে এই রাস্তাটা যাতে দীর্ঘ সময় হয় অনুরোধ করবো। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আবার আপনাদের কাছে আসবো, ভিতরের দিকে যাব, আমরা একটু আবার আলোচনায় আসি। চেয়ারম্যান সাহেব, আপনি কাজ করছেন, বরাদ্দের অপ্রতুলতার কথা আপনি বলছিলেন। হ্যাঁ, তারপরেও কিন্তু বেশ কিছু অভিযোগ আপনি শুনলেন, বেশ কয়েক জায়গায় অনেকবার ওয়াদা হয়েছে কিন্তু আলটিমেটলি কাজ হয়নি। আপনার কাছে জানতে চাই কোনো পরিকল্পনা আছে কিনা, সামনের দিনে কিভাবে কাজ করতে চান আপনার ইউনিয়নকে নিয়ে? জি, ওই যে রাস্তার কথা মাঝিহাটির থেকে কথা বলছি, সেই রাস্তার আমাদের পরিকল্পনা আছে। রাস্তাটা এলজিডি থেকে মাপেও নিয়ে গেছে। তা মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় প্রতিশ্রুতি দিচ্ছে, উনি যেটা কথা বললো। এরপরে বিরোধী দলীয় নেত্রীও প্রতিশ্রুতি দিচ্ছে, রওশনের নেত্রী মহোদয় সেও প্রতিশ্রুতি দিচ্ছে। এলাকায় আসেন মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় যায় মাঝে মধ্যে, রওশনের সাথে হয়ে বিরোধী দলীয় নেত্রীর সংসদ সদস্য হয়ে আমি দেখি নাই ওই এলাকায়। মনে হয় রওশন, আপনারা কি আশা করেন যে তিনি মাঝে মধ্যে আসবেন? হ্যাঁ, এরপরে ওই রাস্তাটা আমাদের ইয়েতে আছে, আর উপজেলা চেয়ারম্যান আর আমি দুইজনের সমন্বয়ে ওই রাস্তাটা আমরা ইট বালু কিছু দূর আমরা আগাইছি। হ্যাঁ, হাফ কিলো আমরা রাস্তাটা আগাইছি উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে, উপজেলা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে। জি, তো আমরা চেষ্টা করতেছি সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যে ফিশারি, অর্থাৎ দুই সাইডে পুকুর, এগুলি অনেক ব্যয়বহুল ব্যাপার। জি, এই এতটুকু টাকা আমাদের ইউনিয়ন পরিষদে আসে না। বিভিন্ন ধরনের
সেবা দিয়ে থাকি। অনলাইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম নিবন্ধন, অনলাইন মৃত্যু নিবন্ধন, বিভিন্ন ধরনের কম্পোজ, অনলাইনে যাবতীয় চাকরির নিবন্ধন থেকে শুরু করে। ইন্টারনেট লাইন কেমন, সার্ভার কেমন? জি, ইন্টারনেট স্পিড ভালো আছে। আমি একটা এই যে নিবন্ধনের নাম খুঁজতেছি, পাচ্ছেন না? আমরা পাই নাই, দেখতেছি আর কি, জমির পড়তা হয় না। হ্যাঁ, আসি তো প্রায় প্রায়। কেমন সেবা টেবা? হ্যাঁ, সেবা ভালো। টাকা পয়সা কেমন লাগে? না, টাকা পয়সা লাগে না, চাষি কাজ করি আর কি। কাজে আসছেন এখানে? আসছি একটা সিগনেচারের জন্য, চেয়ারম্যান সাহেব। কোথায় কোথায় আছে বলতে পারি না। অবশ্যই ক্ষমতা আছে, সেটা যদি আইন অনুযায়ী প্রয়োগ করতে পারে তাহলে ক্ষমতা আছে। যেমন গ্রাম আদালত, তারপরে সালিশ, সর্বোচ্চ এখন বর্তমানে যেটা চলছে 2 লক্ষ টাকা মধ্যে করতে পারে। তবে এর বেশি টাকা হলেও আমরা এলাকার শান্তি রক্ষার্থে আমরা সালিশের মাধ্যমে সেগুলি শেষ করে থাকি। রাজস্ব আয়, আমাদের ট্যাক্সের আয়টা অত্যন্ত নগণ্য। ট্যাক্সের যদিও অনেক বকেয়া ট্যাক্স রয়ে গেছে, সেটার উপরে লোকবল কম থাকে, আমাদের ট্যাক্সটা আদায় হয় না আর কি। উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান মহোদয় সাহেব আছে এখানে উপস্থিত, ওনার দৃষ্টি আকর্ষণ আমি করছি। আচ্ছা, একটু বিষয় জানতে চাই যে বরাদ্দ কেমন আসে আসলে, একটু খোলামেলা যদি বলেন। আসলে বরাদ্দ এবং আপনার যে রাজস্ব আয়, দুইটা কেমন আসে, বছরে কত টাকা আপনি পান সব মিলিয়ে? আসলে আমাদের যে বরাদ্দটা আসে, বরাদ্দটা আসে আমাদের টিআর কাপি খাইতে বরাদ্দ আসে। এডিবি বরাদ্দ একটা আসে? হ্যাঁ, এডিবি বরাদ্দ, সেটা টেন্ডারের মাধ্যমে কাজ হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা উপজেলা পরিষদ থেকে টেন্ডারের মাধ্যমে কাজ হয়। কত পান আপনি বছরে? এইগুলি আমরা গড়ে যদি ধরেন, গড়ে টেন্ডারের মাধ্যমে এই বছর পাইছিলাম একটু বেশি, উপজেলা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে প্রায় আমরা 2-3টা রাস্তা করছি। কত টাকা এসেছিল? প্রায় 45 লাখ টাকার মতো। হ্যাঁ, 45 লাখ। হ্যাঁ, আমরা 3টা রাস্তা করছি এই টাকা। রাজস্ব কেমন আসে আপনার? রাজস্ব আমাদের খুব কম। তারপরে একটু ধারণা দেন। রাজস্ব আসলে আমরা যে বরাদ্দটা পাই, এটা তো আমরাও জানি যে আপনার ইউনিয়ন পরিষদের আয় করার জায়গা খুবই কম, তারপরে একটু জানতে চাওয়া, আসলে মানুষকে জানানো উচিত, আপনি যতটা জানাবেন। রাজস্ব আমরা খুব কম পাই আর কি, খুব কম। 1-2 লাখ 3 লাখ, এটা বছরে 1-2 লাখ টাকা পাই রাজস্ব। কোন কোন জায়গা থেকে আর আয় করা সম্ভব ইউনিয়ন পরিষদের? ইউনিয়ন পরিষদের আসলে আমরা গ্রামে থাকি, মফস্বল এলাকা, আমাদের এখানে তো আসলে ওই যে মানুষের যে ট্যাক্সটা দেয়, ট্যাক্স, এই ট্যাক্সটাই তো আমাদের 1%। হ্যাঁ, 1% আমরা পাই। লাইসেন্স? হ্যাঁ, জি, বিভিন্ন কিছু ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে। ট্রেড লাইসেন্স আমরা ফিস হইলো মাত্র 200 টাকা ট্রেড লাইসেন্স। আর ব্রিকফিল্ড যেগুলি আছে, ব্রিকফিল্ডে তো আমাদেরকে তারা রাজস্ব দেয় না, যার ফলে আমরা নিয়ম নেই নাকি দেয় না? না, দেয়ই না তারা। এটা কি গায়ের জোরে? হ্যাঁ, গায়ের জোরেই তো দেয় না। আপনি তো আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন, আপনার জোর নাই? না, আমি তো আসলে জোর খাটাই কোনোদিনও কোনো কাজ করি না। কিন্তু এটা তো আপনার জনগণের পাওনা, এটা তারা যে রাজস্বটা দেবে সেটা দিয়ে আপনি জনগণের কাজ করবেন। জি, এটা দেখভালের দায়িত্ব তো অবশ্যই আপনার। জি, আমরাই করি। কতটা পাচ্ছেন? নোটিশ দিই আমরা ব্রিকফিল্ডের মালিকদেরকে। হ্যাঁ, টাওয়ার আছে, টাওয়ারগুলির আমরা নোটিশ দিই, তারা আসলে আমাদের নোটিশটা তেমন একটা গুরুত্ব দেয় না। এটা আমি উপজেলা সমন্বয় কমিটিও একদিন কথা বলছিলাম আর কি। এই সব যে বেশ কিছু অভিযোগের কথা আমিও শুনলাম, অনেক জায়গায় ওয়াদা দেওয়া হয়েছে, কাজ হয়নি। আপনি কতটা কাজ করতে চান সামনের দিনে, একটু খোলাসা করে জানতে চাই যে পরিকল্পনা আছে কি আপনার উপজেলার যে সব সমস্যাগুলো আছে এখন পর্যন্ত? ধন্যবাদ জনাব আনোয়ার সাহেব, যে কথাটা বলেছেন এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। শুইলা থেকে শান্তিনগর বাজার হয়ে মাঝিহাটি এই রাস্তা, তো এই রাস্তা আমার কাছেও দাবি জানানো হয়েছে। তা ইতিমধ্যেই আমরা আমাদের এই আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও আমি আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, দুইজনেই যৌথ সিদ্ধান্ত নিয়ে আমরা ওই রাস্তার প্রাথমিক কাজ আরম্ভ করছি। 1/2 কিলোমিটার কিন্তু এই হয়েছে, এটার ওয়াটারবোর্ড ম্যাকাডম পর্যন্ত ওয়াটারবোর্ড ম্যাকাডম করছি আমরা। ওয়াটারবোর্ড ম্যাকাডম করার পরেই সিলকুটটা করে ফেললে হয় না, ওয়াটারবোর্ড ম্যাকাডমটা করে কিছুদিন রাখলে এটা হয়, কম্প্যাক্ট হয়। তো এবার আমরা আবার সিলকুটের দিয়ে দিছি, এটা সিলকুট করে ফেলবো, আবার কতটুকু হবে। তো আসলে
যে বড় রাস্তা শান্তিনগর বাজার হয়ে পুরা মাঝিহাটি করতে গেলে উপজেলা পরিষদ থেকে টোটালটা করতে গেলে অনেক সময়ও লাগবে, এত অর্থও নাই। তবুও আমরা মিনিমাম শান্তিনগর বাজার পর্যন্ত আমাদের এই অন্তত আমার যে মেয়াদকাল আছে এটার মধ্যে শান্তিনগর বাজার পর্যন্ত ইনশাল্লাহ এটা বিটুমিনাস কার্পেটিং হয়ে যাবে। আমি আরম্ভ করেছি, আপনারা দোয়া করবেন। আচ্ছা, আরেকটু জানার সেটা হচ্ছে যে টাকা পয়সা কেমন পান আপনারা কাজ করার জন্য? উপজেলা পরিষদের টাকা পয়সা বলতে গভর্নমেন্ট বছরে একবার একটা এডিপি, যেটা মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে গভর্নমেন্টের, ওটার থেকে 70 লাখ 80 লাখ টাকা আমাদেরকে দেয়। তো আমাদের ওই একটা টাকা বাইরে আর কোনো আয় করার সুযোগ আছে আপনাদের? আর একটা আয় করার সুযোগ আছে, গভর্নমেন্ট আমাদেরকে 1% টাকা দেয় ভূমি হস্তান্তর কর। ভূমি হস্তান্তর কর, জি। ভূমি হস্তান্তর সদর উপজেলায় যতগুলি ভূমি হস্তান্তর হবে, যেদিন যত টাকা হবে ও টাকার 1% উপজেলা পরিষদের যে যৌথ অ্যাকাউন্ট আছে উপজেলা চেয়ারম্যান এবং ইউনোর যৌথ স্বাক্ষরে সেটাই চলে আসে, ওটা অটোমেটিক চলে আসবে। এটা ভালো অর্থ আসে? হ্যাঁ, বেশ ভালোই আসে। তো এই টাকাটা আমরা কোনো মিসইউজ করি না বা কোনো খুচরা খরচ করি না। আচ্ছা, এই টাকাটা জমাই, এটা প্রতিদিন জমা হইতেছে, 1 লাখ 1.5 লাখ করে জমা হইতেছে। যেদিন ওয়ার্কিং ডে, যেদিন অফিস খোলা থাকে সেদিন জমা হচ্ছে। এই টাকাটা আমরা জমাই 3 কোটি 4 কোটি হওয়ার পরে টেন্ডার করে দিই। এই পর্যন্ত আমরা 2বার টেন্ডার করেছি, 4 সপ্তাহে না 2বার, 3.5 কোটি আর 3.5 কোটি, 7 কোটি টাকার টেন্ডার করেছি। সদর উপজেলায় 7 কোটি টাকার উপজেলা পরিষদ প্রতিষ্ঠার পরে 7 কোটি টাকার টেন্ডার হয় নাই। কি কাজ করেছেন? রাস্তাঘাট, স্কুল, এই স্কুলের 3.5 লাখ টাকার কাজ করে দিয়েছি আমি। হ্যাঁ, ওই মাদ্রাসার 2 লাখ টাকা, হ্যাঁ, আর ওই এই মসজিদে 1 লাখ টাকা। এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানেই আমরা। কতটা পর্যাপ্ত যে অর্থ এখন আপনারা পাচ্ছেন সব মিলিয়ে, এই যে 1% ভূমি হস্তান্তর কর, আপনার রাজস্ব আয়, আপনার যে এডিবি বরাদ্দ, কতটা পর্যাপ্ত আপনার কাজ করার জন্য? 13টা ইউনিয়ন পৌরসভা সহ টোটাল আমার এখানে 10 লক্ষ লোকের বাস, 5.5 লাখ ভোটার, সেই তুলনায় তো অবশ্যই পর্যাপ্ত নয়। হ্যাঁ, এখানে আমাদের বিশাল বড় এরিয়া, অনেক বড় এরিয়া। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বলা হয় অনেক দিন ধরে, কতটা শক্তিশালী হচ্ছে মনে করেন? সেই পথে কতটা এগোচ্ছে সরকার, নাকি ধুকে ধুকে চলছে? নির্বাচনের সময় স্থানীয় সরকার বা উপজেলা পরিষদ সম্পর্কে যেসব কথাবার্তা পত্রপত্রিকায় দেখেছি যে এই আইন হবে সেই আইন হবে, সেদিকে এগোচ্ছে না। সেই আইনগুলি কোথাও না কোথাও আটকে আছে। ধন্যবাদ। জি, স্থানীয় সরকার ব্যবস্থাকে কীভাবে দেখতে চান, যার মাধ্যমে আরও বেশি সুফল পাবেন আপনারা? স্থানীয় সরকার ব্যবস্থা যদি জনসাধারণের, যেহেতু জনসাধারণের দুর্গরায় সুযোগ সুবিধা বা মানবাধিকার পৌঁছে দেওয়ার জন্যই হয়েছে, সে স্থানীয় সরকার ব্যবস্থায় যদি সরকার আরও কিছু উন্নয়ন বরাদ্দ বৃদ্ধি করতেন বা স্থানীয় সরকার ব্যবস্থার সোর্স অফ ইনকাম, যেমন সাব রেজিস্ট্রার অফিস থেকে যেরকম 1% আসে, এরকম আরও কিছু সোর্স অফ ইনকাম বৃদ্ধি করা যেত, তাহলে মনে হয় আমাদের গ্রাম পর্যায়ের স্থানীয় সরকার ব্যবস্থা থেকে আমরা আরও কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারতাম। একটু জানতে চাই যে কৃষকদের জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কতটা কাজ করছে? কৃষকদের জন্য উপজেলা বা ইউনিয়ন পরিষদ কৃষকদের যে সার, বীজ, এগুলি ব্যাপারে সহযোগিতা করতেছে। কৃষকরা যাতে সঠিকভাবে তাদের চাষাবাদটা করতে পারে, বীজ সঠিক সময়ে পাইতে পারে, এগুলি ওনারা দেখাশোনা করেন। এবং কৃষকদের বিভিন্ন সময় বিভিন্ন যে ফসলগুলির যে বিভিন্ন পোকার আক্রমণ এগুলি ওনারা উপজেলার অফিসারের মাধ্যমে দেখাশোনা করতেছেন। মোটামুটি আমাদের ইউনিয়নে এটা হচ্ছে। বিশেষ করে আমাদের ইউনিয়নে যে ব্লক সুপারভাইজার আছেন উনি সবসময় আসে দেখি প্রায়। ধন্যবাদ। আমি একটু সাধারণ কৃষক আছেন কে এর মধ্যে? জি, ইউনিয়ন পরিষদ উপজেলা থেকে কি ধরনের সুযোগ সুবিধা কৃষকরা পাচ্ছে একটু জানতে চাই। হয়তো উপজেলা থেকে বিভিন্ন বীজ দেওয়া হয়, কিন্তু সবাই পায় না। হয়তো উপজেলা থেকে বিভিন্ন বীজ দেওয়া হয়, কিন্তু সবাই পায় না। আপনি পেয়েছেন কখনো? এরকম ধরনের প্রমাণ আছে। আপনি পেয়েছেন কখনো? আমি 3 বছর আগে একবার পেয়েছিলাম। আর এই 3 বছর? এই 3 বছর পাই নাই।
কি ধরনের অসুবিধা হয় চাষাবাদ করতে গিয়ে আপনাদের, আর কোন কোন জায়গায় কি দরকার? অনেক সময় তো কৃষকের হাতে টাকা পয়সা থাকে না। জি, বিভিন্ন সহযোগিতা সরকারের কাছ থেকে চায়, কিন্তু সরকারের কাছ থেকে ঠিকমতো সহযোগিতা পায় না। ভালো হয় সার বা বীজের বিভিন্ন দিক দিয়ে সমস্যা হয়। ধন্যবাদ ধন্যবাদ। কৃষিকাজ করেন? আমার কাছে জি, বছর 2 বছর আগে কাঠ নিছে, ওই যে লিস্ট করে নিছে, লিস্ট করে লই গেছে। এটা আঙ্গারে এরপরে ফটো চাইছে যে তোমরা ফটো দাও, তোমরা রাতেতে পৌঁছাই দেব। আমরা ফটো করে থই দিছি, এই পর্যন্ত আমরা রাতেতে আঙ্গুর কি বলে লিস্ট করছিল কি জন্য? ওই যে সার দিব কইছে, বীজ দিব, কিন্তু কিছু পাচ্ছেন না? না, কার্ডই আসে নাই? জি না। কার্ড পাইছেন? জি না। লিস্ট করে নিয়ে গেছে? জি। কি কি অসুবিধা হয় একটু বলেন, মানে কাজ করতে গিয়ে, কৃষি কাজ করলে আর কোন কোন জায়গায় আপনাদের কি দরকার যাতে আপনারা ভালো কাজ করতে পারবেন? কাজের সময় পয়সা করি থাকে না, ঋণ লাগবে, অহন মানুষ সার লাগবে, সারের সময় সার দিয়ে পাইনিয়া। ওকে, ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব, একটু জানতে চাই যে আপনারা কি করছেন কৃষকদের জন্য? এটা তো অনেক বেশিরভাগ মানুষ আসলে কৃষিকাজের সাথে জড়িত কোনো না কোনোভাবে। কৃষির ক্ষেত্রে সরকারের যে নীতিমালা বা যেসব গৃহীত প্রকল্প থাকে, সিদ্ধান্ত থাকে, মাঠ পর্যায়ে এগুলো আমরা বাস্তবায়ন। গভর্নমেন্ট আমাদেরকে বলে দেয় তুমি 20 জন কৃষককে দিবা, তুমি 200 জনকে দিবা। এক সময় গভর্নমেন্ট আমাদেরকে বলে দেয় যে তুমি ভর্তুকি দিবা বা বিনামূল্যে সার বীজ দিবা, কীটনাশক দিবা। আমাদের উপজেলা থেকেই দেওয়া হয়, অনেক সময় আমি উপস্থিত থেকেই দেই, চেয়ারম্যান সাহেবরাও থাকেন। তালিকাটা করে, এটাতে আমরা ইন্টারফেয়ার করি না, তালিকাটা করে একান্তই কৃষি বিভাগ। কারণ কৃষি বিভাগের মাঠ পর্যায়ে তাদের মাঠকর্মী আছে, প্রত্যেক ইউনিয়নে আছে, ওয়ার্ডে আছে, তাদের প্রচুর মাঠকর্মী। তারা মাঠ পর্যায়ে থেকে তারা যাচাই বাছাই করে তালিকাটা করে থাকে। এখানে যদি কোনো অনিয়ম বা কোনো ধরনের ইয়ে হয়ে থাকে আমাদের গোচরে আনলে বা আমাদেরকে জানালে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারি। না, কিন্তু এটা কেমন হলে ভালো হয়? মানে আপনারা যদি স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে আছেন, স্থানীয় সরকারের প্রতিনিধি, এই তালিকাটা কি আপনাদের মাধ্যমে হলে ভালো হয় নাকি এখন যেভাবে চলছে? তালিকাটা আমাদের মাধ্যমে আমরাই অনুমোদন দেই, ফাইনালি অনুমোদন দিই। মাঠ পর্যায়ে থেকে আসে, স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা সম্পৃক্ত থাকেন, কিন্তু বিষয়টা হলো যে ওই বরাদ্দের তুলনায় চাহিদাটা বেশি। আচ্ছা, একটু আপনার কাছে আসি। আপনার ইউনিয়ন পরিষদে একটা মানে তথ্য সেবা কেন্দ্র আছে কৃষকদের জন্য, জি, কি কি করে এখান থেকে? আমার ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র আছে। আমরা গিয়েছিলাম তখন বন্ধ ছিল। তথ্য সেবা কেন্দ্রে আপনার তথ্য সেবা কেন্দ্র হইল শুধু জন্ম নিবন্ধন করে, আর কৃষক ওইখানে এলে হয়তো কৃষকের পরামর্শ দেয়। আর আসলে মূলত কতদিন খোলা থাকে? প্রতিদিনই খোলা থাকে। বন্ধ ছিল আমরা যেদিন প্রতিদিন, শুক্রবারের দিন, শনিবারের দিন বন্ধ। আমরা তো শুক্রবারে যাইনি। আচ্ছা, বন্ধ ছিল, হয়তো খাইতে গেছে, অনেকক্ষণ বন্ধ ছিল, হয়তো খাইতে গেছে। তো আসলে কৃষি যে সেবাটা দেয়, এই সেবাটা কৃষি ডিপার্টমেন্টের। কৃষকরা আসে না কৃষি আপনার এখানে যারা কাজ করেন তারা মাঠে যান? যারা কাজ করে তারা কৃষকের সাথে যোগাযোগ করে, যারা উপসহকারী যা বলা আর কি, জি, ওনারা কৃষকের সাথে ওনারা যোগাযোগ করে। কি চাষ করবেন? কৃষি চাষ। মানে কি হবে? কবি। দাম কেমন এখন? কবির দাম মনে করেন 5 টাকা, 6 টাকা, 8 টাকা, এটা বাজার বুঝছে আর কি, কাঁচা মানে বাজার। ঢাকা তো আরো বেশি। হ্যাঁ, ঢাকা বেশি আছে, মনে করেন। আবার বাজার ভাই আলাই তে কৃষিরা বালা পাম্পার হইল, আর যদি বাজার না পাইলো তে আর কি মোটামুটি আর কি ডাইল ভাত খাওয়ান যায় আর কি। যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ থেকে কোনো সেবা টেবা পান আপনারা? না, তাই না। কৃষকদের জন্য কোনো উপকার করেন না? আঙ্গুরের দিক দিয়ে মনে করেন যে দিক দিয়ে পায় না আর কি, খোঁজ খবর নেয় না কিছু আপনার? না। খরচ কেমন আর ওঠে কেমন? খরচ মনে করেন 8-10 হাজার খরচ করলে 20-35 হাজার পাওয়া যায় আর কি। ভালো লাভ? হ্যাঁ, লাভ আছে। দাম পাওয়া যায়? হ্যাঁ, দাম পাওয়া যায় 10 টাকা, 20 টাকা, 15 টাকা। আর যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ আপনাদের কোনো কাজে আসে? কাজ তো আসেই, কাজ আসলে তো আয় না, বুঝছেন? ওই যে কালকে কিছু সার পাওয়া যাবো, মাংনা সার, কালকে কৃষি করলে কিছু সার দিব আর কি। দিন কেমন কাটে? 5 বছর আগে আপনার দিন কেমন ছিল, এখন কেমন কাটে? আগে তো 5 বছর আগে তো একটু অভাবই আছে বেশি, এখন তো একটু অভাবটা দূর হয়েছে আর কি, বুঝছেন না? এই অবস্থায় আমরা মনে করেন পাতাকপিটা বেশি করি। পাতাকপি মনে করেন 4-5 কাঠা করি, বাদে মনে করেন যে বড়োর আবাদ করি 6-7 কাঠা।
এই আমনের করছি 10-12 কাটা। চেয়ারম্যান মেম্বারের খবরটা নেই আপনাদের? না, সুর দেশ চেয়ারম্যান মেম্বার খোঁজ নেব না, সরকারি স্যালারি দিছে না। ভোট দেন না? ভোট দিছি, ভোট দিই তো কপাল লইলে আর। আমাদের সাথে তো কমপ্লেনও করছে না। আমাদের কাছে যদি আপনি শুনলেন যে যারা দুইজন জি আজকে কথা একটু পাই না, তারা কমপ্লেন তো পরের কথা, পাই না তারা বলতেছে, আসলে সঠিক তা না। আপনারা কতটা দেখভাল করেন? আপনাদের তো একটা বড় দায়িত্ব, কারণ কৃষকের ঘামেই কিন্তু দেশ এগোচ্ছে। তাদের যদি আপনারা ঠিকমতো, উপজেলা চেয়ারম্যান সাহেব যে কথাটা বলছে আর কি, মনে করেন আমার চাহিদা আছে 2000, জি আমি বরাদ্দ পাইছি 200, এখানে তো একটু সমস্যা হবে না। কিন্তু মানে সবকিছুর মূলে যদি এই সমস্যা থেকে অন্য কোনো সমস্যা নাই, মানে শুধু বরাদ্দ অপ্রতুলতা এটাই সমস্যা, আপনারা যে ঠিকমতো দেখভাল করছেন না সেটার কি হবে? না, আমরা প্রায় মাসেই ওই ইয়েদের সাথে ওই উপসহকারী যারা আছে তাদেরকে টাকা আমরা কথা বলি। কিভাবে দেখতে চান এই জায়গাটা? কৃষকদের জন্য কতটা কাজ করা উচিত? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই জায়গাগুলো কেমন হওয়া উচিত কৃষকদের জন্য? সবাই বলে যে গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, যেহেতু কৃষি নির্ভর বাংলাদেশ। তা আমি মনে করি যে কৃষকদের স্বার্থে সরকার বিভিন্ন ধরনের, যেমন কৃষকদেরকে অ্যাকাউন্ট খুলে দেওয়া, কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা, কিন্তু আমরা দেখছি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ না করে সরকার চাতাল মালিকদের কিংবা মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করছে। কিন্তু আসলে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করলে তারা উপকৃত হবে। এবং যারা এখন গ্রামের কৃষক, কৃষিতে কিন্তু সরকার যেরকম কৃষকরা খরচ করছে সে অনুযায়ী ধানের দাম পাচ্ছে না। এতে কিন্তু দিন দিনই কৃষকরা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে যাচ্ছে, কারণ নিরুৎসাহিত হচ্ছে এবং অনেকেই কৃষি কাজ বাদ দিয়ে অন্য পেশায় জড়িত হয়ে যাচ্ছে। তা আমার বক্তব্য থাকবে এটা বাংলাদেশ সরকারের কাছে, আপনাদের টেলিভিশনের মাধ্যমে, যে সরকার এখনও কৃষকদেরকে বাঁচাতে হলে কৃষিক্ষেত্রে সরকারের আরও ভর্তুকি দেওয়া প্রয়োজন এবং তাদের যাতে সার কিনতে পারে ঋণ দেওয়া প্রয়োজন, এবং ঋণটা যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী হাত না দেয়, সরাসরি জনপ্রতিনিধিদের মাধ্যমে যাতে ওনারা ঋণ পায়, এবং যারা প্রকৃতপক্ষেই দরিদ্র কৃষক, হ্যাঁ, তারা যেন পায়, যেন ধনী কৃষকরা যাতে এটা না পায়, এরকম যাতে জনপ্রতিনিধিরা এরা এনশিওর করে যে যারা, এবং যারা নিতান্তই দরিদ্র, সার বীজ কেনার পয়সা নাই, তাদেরকে যাতে বিনামূল্যে সার দেয়, বীজ দেয়, তাহলে আমাদের কৃষি বাঁচবে। এবং যে খাদ্যশস্য, আমাদের বাংলাদেশ খুব উর্বর মাটি, এখানে খাদ্যশস্য কিন্তু দেখা যায় যে মধ্যস্বত্বভোগীরা এটার উপকার ভোগ করছে, আমার কৃষক এটার দাম পাচ্ছে না, কারণ 3-4 হাত 5 হাত ঘুরে এটার দাম অনেক বেড়ে যাচ্ছে। আমরা যারা শহরে থাকি সেটা অনেক গুণ দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, কৃষকরা প্রকৃতপক্ষে দাম পাচ্ছে না। এই জন্য মনে করি যে খাদ্য গুদামজাতকরণের জন্য একটা গোডাউন প্রত্যেক ইউনিয়নে কিংবা 2টা ইউনিয়ন মিলে একটা করা উচিত, খাদ্য যাতে প্রক্রিয়াজাতকরণ হয় এবং এই খাদ্যগুলি যাতে সরবরাহ করতে পারে কৃষক যে শহর পর্যন্ত। এই জন্য বিনামূল্যে ইউনিয়ন পরিষদ থেকে কিংবা উপজেলা থেকে ভ্যান গাড়ি কিংবা কম মূল্যের গাড়ি যাতায়াতের জন্য যে কৃষকদেরকে দিতে পারে, যে একটা কৃষক সমবায় সমিতি থাকবে, এই সমিতিগুলি এই ভ্যান গাড়ির মাধ্যমে শহরে পৌঁছাবে, যাতে দালালরা হস্তক্ষেপ না, তাহলে আমাদের কৃষকরা বাঁচবে। কোনো পরিকল্পনা আছে কিনা চেয়ারম্যান সাহেব এই ব্যাপারে? আপনাদের কৃষকদের সহযোগিতা করার কোনো মন মানসিকতা এবং সহযোগিতা আছে কিনা একটু জানতে চাই। আমরা যারা জনপ্রতিনিধি, আমরা কৃষক মেহনতি মানুষ, তাদের ভোটে আপনারা নির্বাচিত হন? জি জি, তাদের ভোটেই আমরা নির্বাচিত। ভোটের পরে আর খুব বেশি খোঁজ পাওয়া যায় না আপনাদের? না, এটা আবার কৃষকরা যেমনটা বলেছেন আমাকে, কৃষকরা তো আজকে যে কথাটা বলছে আর কি, এটা কিন্তু আজকের কথা, আমরা আরও কথা বলেছি, হ্যাঁ, এটা কিন্তু আজকের কথা। ওই যে আমি আপনাকে বললাম, যারা ওইটা আর কি, ওইটা উপসহকারীর কাছেই থাকে আর কি, ওরাই ওটা তালিকা তৈরি করে। আমি একটু জানতে চাই যে কি করলে কৃষকরা আরো বেশি কাজ করতে পারবে, কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা বাংলাদেশ সরকারের আছে কৃষকের প্রতি পরিকল্পনা, আমাদেরও পরিকল্পনা আছে। কৃষক যাতে সহজেই, যে আমার বিজ্ঞ প্রধান শিক্ষক মহোদয় যে কথাটা বললো, কৃষক যাতে সহজেই তারা কৃষি যে ধানগুলি আছে এইগুলি যাতে তারা স্থানীয়ভাবে তারা মূল্যটা ঠিক নির্ধারণ, যে মূল্যটা আর কি, মূল্যটা যাতে তারা পায়, এটা হলে সবচেয়ে ভালো হয় আর কি। আচ্ছা, আমি একেবারে শেষ পর্যায়ে আমরা একটু আবার আসি, এই ইউনিয়ন পরিষদের জন্য আসলে কি কি দরকার একটু জানতে চাই, দাবির জায়গাটা একটু দাঁড়িয়ে বলেন। দুইজন জনপ্রতিনিধি এখানে আছেন, কি চান একটু জানতে? জি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক সমস্যা। মোবাইলের আমরা এই জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গাতেও মোবাইলের নেটওয়ার্ক নাই। কতক্ষণ মোবাইল ব্যবহার করেন? এই মানে 1 মিনিট কথা বলতে গেলে 2বার কি 3বার মোবাইল মানে কাইটা যায় ফোন। আমরা সবচেয়ে ভুক্তভোগী হলে মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ে,
ইন্টারনেট পাওয়া যায়? ইন্টারনেট খুব স্লো, কারণ আমাদের ডিজিটাল বাংলাদেশের তো অঙ্গীকার, কিন্তু আমাদের এখানে কোনো অঙ্গীকার পূর্ণ হইতেছে না। আমরা এখনো সেই আদি যুগের মধ্যে চলতেছি। ওকে, ধন্যবাদ। একটু ভিতরের দিকে যাব। কি ধরনের দাবি আছে একটু জানতে চাই। দুজন জনপ্রতিনিধি আছেন, উপজেলা চেয়ারম্যান, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কি চান ইউনিয়ন পরিষদের জন্য যাতে আপনারা আরো ভালোভাবে বাস করতে পারবেন? হ্যাঁ, দাবি বলতে আমাদের রাস্তাঘাট, আরও রাস্তাঘাট দরকার। তারপরে আপনার যেগুলা কাজগুলা অসমাপ্ত, এখানে একটা রাস্তা, দৃষ্টিনন্দন রাস্তা বিএমপি সরকারে উদ্বোধন করে গেছিল দুলু এমপি সাহেব, তখন আপনার এই রাস্তাটা হয় নাই। ঠিক আছে, কিছু দূর আমাদের চেয়ারম্যান সাহেব উনি সলিং করাইছে, তো বাকি রাস্তাটা অসমাপ্ত কাজটা, এখন পর্যন্ত ওইদিকে কাজটা হয় নাই। এমনি ডান পাশে দেবেন। আমার একটু কি চান আসলে? আমার যে চেয়ারম্যানের কাছে একটু আবেদন, আমাদের এই যে 6 মাইল থেকে যে 8 নং ইউনিয়নের মাঝিহাটি পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা বিশেষ প্রয়োজন। এটা গাদলা সিজনে কাদার জন্য আমরা আসতে পারি না, আনুগুনি করতে পারি না। এই খরাং সিজনে বালু জন্য আমরা আনুগুনি করতে পারি না। জি জি, বিরাট সমস্যা, এটা রাস্তা হওয়ার খুবই দরকার। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। একটু সামনে আপনার ডান পাশে। জি, আপনার কাছে একটু আসেন। স্বাস্থ্যসেবা কেমন? কোথায় যেতে হয় অসুস্থ হলে? স্বাস্থ্যসেবা তো চিকিৎসালয়ে যেতে হয়। কোথায় যান? আমরা তো ময়মনসিংহ সদর মেডিকেল কলেজে। ভালো সেবা পাচ্ছেন ওখানে? জি। সুযোগ সুবিধা কেমন? ভালো। বর্তমানে তো এই যে প্রশাসনিক দিয়েছে না, রোগীদের কোনো ওষুধ কিনতে হয় না, যে ব্রিগেডিয়ার জেনারেল যে বর্তমানে দায়িত্ব প্রাপ্ত আছেন। আপনার দাবি কি আসলে ইউনিয়নকে? আমাদের দাবি হইল চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে বা নিউজ 24-এর মাধ্যমে এই নাগরিক সেবা বা ইউনিয়নের উন্নয়নের জন্য চেয়ারম্যান মহোদয়রা যে বরাদ্দ পায়, এটা তো অপ্রতুল। তাদেরকে খালি দায়ী করলে হবে না, এটা সরকার, স্থানীয় সরকার ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করতে হলে অর্থ বরাদ্দ দিতে হবে। এই গ্রাম্য আদালতকে মানে এলাকা উন্নয়ন করতে গেলে আরও ওই গ্রাম আদালত আছে, গ্রাম আদালতের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, তাহলে নাগরিক সুবিধা সহজ হবে। এই ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আমরা আপনার কাছে দুটি ওয়াদা চাই। আগামী 1 বছরের মধ্যে এই মানুষদের জন্য কি করবেন আপনি? যেসব কর্মপরিকল্পনা আমাদের ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, একেবারে স্পেসিফিক যদি বলেন যে এই কাজটা আমি করব, এই দুটি কাজ। ঘাগড়া ইউনিয়নের আমাদের কাজগুলি স্টেপ বাই স্টেপ করতে হয়। জি জি। যেরকম দাপুনিয়া বাজার থেকে 2 নম্বর ওয়ার্ডে ঘাগড়া একটা পাকা রাস্তা আমরা প্রায় 4 ভাগের 3 ভাগ শেষ করেছি, এটা শেষ করব। আর ওই যে মাঝিহাটির দিকে সুহিলার থেকে যে মাঝিহাটির রাস্তা যেটা আমরা স্টার্ট করেছি, এটা যতটুকু পারি আমরা এটা শেষ করব। আর এখান থেকে একটা রাস্তা ইয়ার দিকে গেছে, মরাগুড়ি বাজারের পরে হাতের বামে একটা রাস্তা আপনি আরম্ভ করলেন, আমরা ওই সোলিং করলাম প্রায় হ্যাঁ বেলতলি পর্যন্ত, এইটা আমরা শেষ করে দেবো আগামী 1 বছরের মধ্যে। আর একটা রাস্তা আমার পারাইলের কোন রাস্তাটা? ওই ফরাজি বাড়ি পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা, সদরের সীমানা। আচ্ছা আচ্ছা, ফরাজি বাড়ি পর্যন্ত একটা রাস্তা আপনি কিছু করে দিয়েছিলেন আপনার যেমন যে ইট বিছায়া আর বাকি আপনার কাছে দুটি ওয়াদা চাই, যে দুটি আমরা 1 বছর পর আবার আপনার ইউনিয়ন পরিষদে ফিরে আসতে চাই। আমরা দেখতে চাই 1 বছরের মধ্যে আপনি ইউনিয়ন পরিষদে কতটা কাজ করেছেন, কি করতে চান। 1 বছরের মধ্যে দুটি ওয়াদা চাই মানুষের জন্য, একেবারে স্পেসিফিক বলতে হবে যে আমি এই দুটি কাজ করব 1 বছরের মধ্যে। আসলে আমরা উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কতটা সমন্বয় আছে আপনাদের মধ্যে? উপজেলা চেয়ারম্যান বিএনপির, আপনি আওয়ামী লীগের। জি, সমন্বয় আছে, সমন্বয় আছে। সম্পর্ক ভালো? সম্পর্ক ভালো, শতভাগ সম্পর্ক ভালো। চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ, সম্পর্ক কেমন? আলহামদুলিল্লাহ। শুধু এই চেয়ারম্যান মহোদয় না, আমার 13 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এর মধ্যে 10 জন বর্তমান সরকারি দলের। আমি কোনো বিব্রত বোধ করি না আমার সাথে ওনাদের। আমি এখন যে আসলাম আপনার এই সভায়, আমরা 13 জন চেয়ারম্যান এবং সকল ওয়ার্ডের মেম্বারদের সবাই ছিলাম, আমি সভাপতিত্ব করতেছিলাম, ওইখান থেকে আসছি। জি, যে কথা বলছিলেন দুটি ওয়াদা চাই 1 বছরের মধ্যে, যে দুটি কাজ আপনি মানুষের জন্য করবেন। উপজেলা চেয়ারম্যান, যেহেতু আমরা উপজেলা পরিষদের সদস্য, জি জি জি, এটা উপজেলা চেয়ারম্যান সহ আমি সমন্বয় করেই যে কথাগুলি উপজেলা চেয়ারম্যান সাহেব দিচ্ছে, তার সাথে আমি তার একমত প্রকাশ করলাম। আমার ইউনিয়নে এই কাজগুলি যদি হয়, আমি আরও অনেকটা আগে যাব। আপনি কোন দুটি কাজ করবেন? একটু দুইটা কাজ স্পেসিফিক বলেন। যেমন দাঁড়িয়াগান্ধার ভিতর দিয়ে
রাস্তা বাদে আর কোনো কাজ করা নেই আপনাদের? আছে আমাদের এখন সামনে এই আমরা 5টা ব্রিজ একসাথে টেন্ডার করি। হ্যাঁ, তাহলে কোন দুটি কাজ আপনি করতে চান এক বছরের মধ্যে? আমি এসে 1 বছর পরে কি দেখব? 1 বছর পরে আপনি দেখতে পারবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে ওই তালতলা বাজারের দিক দিয়ে একটা ব্রিজ, তারপরে শৈলা বুধবাড়ি একটা ব্রিজ সুতিয়া নদীর উপর, তারপরে পাড়াইল নরকানা বাড়ি সংলগ্ন একটা ব্রিজ। এই ব্রিজগুলো হবে 1 বছরের মধ্যে? জি জি। তারপরে আমাদের পরিকল্পনা এগুলি আমরা নিয়ে রাখছি। তারপরে শৈলা আলীর বাড়ির এই বেকিবিল খালের উপর একটা ব্রিজ, এগুলি আমরা 1 বছরের মধ্যে ইনশাল্লাহ মাননীয় বিরোধী নেত্রী মহোদয়ের মাধ্যমে, উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমি প্রতিশ্রুতি দিলাম, কথা দিলাম, ইনশাল্লাহ এগুলি 1 বছরের মধ্যে হবে ইনশাল্লাহ, আশা করতেছি। একটু শেষ করব। দর্শক, এই ছিল আজকের মতো এই তৃণমূলের জবাবদিহিতা, একেবারেই আপনাদের অনুষ্ঠান, সাধারণ মানুষের অনুষ্ঠান। আমরা যে কোনো দিন আসতে চাই আপনার এলাকায়, আপনাদের সমস্যার সম্ভাবনা জানান আমাদেরকে স্ক্রিন ওঠা ইমেইলে জবাবদিহিতা@gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখুন ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে অন্য কোনো তৃণমূল জনপদে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।